আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি কাজী আবার চলে আসলাম 100 নাইট উইথ কাজী এর তৃতীয় এপিসোড নিয়ে। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন, তাই সবাইকে জুমা মুবারক। যেমনটা বলেছিলাম যে আমাদের প্রত্যেক সপ্তাহে 2টি করে এপিসোড থাকবে, যার একটি আপনারা অলরেডি শুনে ফেলেছেন কাল রাতে, আর যারা এখনও সেটা শোনেন নাই তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আমার প্রথম এপিসোডটি শুনে নেবেন, কারণ ওই এপিসোডে দারুণ কিছু ঘটনা আমি প্রকাশ করেছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রিয় লিসেনার, আমি সপ্তাহে যেহেতু 2টি করে এপিসোড আপনাদের মাঝে আনার প্ল্যান করেছি, তাই আমি 2টি এপিসোডকে 2 ভাগে ভাগ করেছি। প্রথম এপিসোডে আমরা ছোট ঘটনা প্রকাশ করব, যারা ছোট ঘটনা পছন্দ করেন তাদের জন্য। আর শুক্রবার রাতে যা আজ প্রকাশ করছি, এই এপিসোডে থাকবে একটি বড় ঘটনা। যারা বড় ঘটনা পছন্দ করেন তাদেরও আমি নিরাশ করব না, তাই আমার এই প্রচেষ্টা। প্রিয় লিসেনার, আমার প্রচুর ঘটনার প্রয়োজন, তাই যারা আমাকে ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা ঝটপট আমার মেইল অ্যাড্রেসটি, যেটা হচ্ছে 100 নাইট উইথ কাজী, আমি আপনাদের সুবিধার্থে স্পেলিংটাও বলে দিচ্ছি, huntednightwithkazi@gmail.com। এই মেইলে দ্রুত ঘটনা পাঠিয়ে দিন, যাতে আমি আপনাদের ঘটনা আমার প্ল্যাটফর্মে প্রচার করতে পারি। প্রিয় লিসেনার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এমন ঘটনা আমার কাছে পাঠাবেন না যা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে, তাহলে কপিরাইট ইস্যুতে আমার ভিডিওতে সমস্যা হবে এবং আপনাদেরও শুনতে সমস্যা হবে। যাই হোক, আগের এপিসোডে আপনাদের রেসপন্স পেয়ে আসলেই আমি অনেক খুশি হয়েছি। আপনাদের ঠিক এমনটাই সাপোর্টই আমি আশা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় লিসেনার্স, আপনারা একটু কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি আমাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি নতুন, আর আমার শ্রোতা হিসেবে আপনারাও নতুন। আমি চাই আপনাদের নিয়ে আমাদের এই পরিবার অনেক বড় হোক, আর তার জন্য আপনাদের সাহায্য অপরিসীম। প্রিয় লিসেনার্স, আমি আপনাদের সুবিধার্থে যারা সব সময় আমার সাথে কানেক্টেড থাকতে চান তাদের জন্য একটি ফেসবুক গ্রুপও ওপেন করেছি, যার লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমার ফেসবুক আইডি লিঙ্কও আমি সেখানে দিয়ে রেখেছি। যারা আমার সাথে একটি পরিবার হয়ে গড়ে উঠতে চান, আমি চাইবো আপনারা দ্রুত আমার আইডি ও গ্রুপে জয়েন করে ফেলুন। আজ অনেক কথা বলে ফেললাম প্রিয় লিসেনার্স, তাই আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে আমরা যে ঘটনাটি শুনব, সেই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার খুব কাছের একজন বন্ধু মাহবুবের কাছ থেকে। ঘটনাটি লিসেনার যেমন আপনাকে করে তুলবে আবেগময়, ঠিক তার পাশাপাশি ঘটনাটি আপনাকে দেবে ভয়ের আভাস। তাহলে চলুন শুরু করি আজকের ভয়ানক ঘটনা, জিনের প্রতিশোধ। মাহবুব আমাকে যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম কাজী ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশন জানাই এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য, যেখানে আমি আজ আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা আপনার মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি। আমি দোয়া করি 100 নাইট উইথ কাজী এই হরর স্টোরি প্ল্যাটফর্মটি অনেক দূর যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মাহবুব, এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তোমাদের সবার দোয়া আর সাপোর্ট আমার সাথে আছে, এটাই তো আমার জন্য অনেক। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। কাজী ভাই, আজ এই ঘটনাটি আমি লিখেছি আমার আপন কাকাতো ছোট ভাইয়ের পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমাদের গ্রামের নাম ডুমরা। এই গ্রামটি খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম। আমি, আমার পরিবার আর আমার কাকাতো ভাই রাহিবের পরিবার, আমরা সেখানেই বসবাস করি। আমাদের পরিবার থেকে রাহিবদের বাড়ির দূরত্ব সর্বোচ্চ 2 কিলোমিটার। ঘটনাটি যখন ঘটে তখন 2003 সালের শেষের দিকে।
বলে রাখা ভালো, রাহিব তখন একজন মাদ্রাসার ছাত্র এবং রাহিবের বাবা মানে আমার বড় কাকা তখন আমাদের গ্রামের একটি বেশ পুরনো মসজিদের মুয়াজ্জিন ছিলেন। রাহিবদের পুরো পরিবার বেশ ধর্মীয় একটি পরিবার হওয়ায় গ্রামের প্রায় সবাইকেই আমার বড় কাকা বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করতেন। তিনি খুব বড় কিছু ছিলেন না, কিন্তু তারপরও কুরআন সুন্নাহর আলোকে তার সাধ্যমতো তিনি মানুষের উপকার করার চেষ্টা করতেন। ঘটনাটি শুরু হয় আমার বড় কাকার এরকম একটি উপকার করতে গিয়ে। একদিন বড় কাকা মসজিদ থেকে নামাজ শেষ করে ফেরার পথে তার সাথে একজন মুসাফিরের দেখা হয়। তিনি বড় কাকার কাছে একটি সমস্যার কথা উপস্থাপন করেন, যার প্রেক্ষিতে আমার বড় কাকা তাকে ওয়াদা করেন যে তিনি ওই মুসাফিরকে সাহায্য করার চেষ্টা করবেন। আমার বড় কাকা সব সময় তার দেওয়া ওয়াদা রাখার আপ্রাণ চেষ্টা করতেন, কিন্তু কোনো কারণে তিনি সেই মুসাফিরকে দেওয়া কথা রাখতে পারেননি এবং তিনি ভুলে যান সেই মুসাফিরের কথা। তারপর বেশ কয়েকটা দিন কেটে যায়, নানা ব্যস্ততায় দিন চলতে থাকে রাহিবদের। হঠাৎ একদিন রাহিবদের বাড়ির উঠোনে একজন অনেক বয়স্ক মহিলা ভিক্ষা নিতে আসেন। উঠোনে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে থাকেন। বাড়িতে আমার বড় কাকিমা ছিলেন এবং ছিলেন আমার কাকাতো ছোট বোন। তখন কাকিমা ভিক্ষুককে একটু দাঁড়াতে বলেন এবং আমার ছোট বোনকে বলেন কিছু চাল নিয়ে আসতে এবং সেটা ভিক্ষুককে দিতে। আমার ছোট বোন কাকিমার কথা মতো এক কৌটা চাল নিয়ে আসেন এবং ভিক্ষুকের দিকে সেটা বাড়িয়ে দেন। ভিক্ষুক সেটা নেন এবং দোয়া দেওয়ার জন্য আমার ছোট বোনের মাথায় হাত রাখেন। এরপর যখন হাত সরান তখন আমার ছোট বোন হালকা একটু চুলের টান অনুভব করেন, কিন্তু সে কিছু মনে করে না। ভিক্ষুকটি ভিক্ষা নিয়ে চলে যান। এরপর থেকে রাহিবদের বাড়িতে শুরু হয় কিছু অদ্ভুত কাহিনী। ঠিক সন্ধ্যার আজান দিলেই আমার কাকিমা খেয়াল করতেন বাড়ির উঠোনে বড় বড় কালো দাঁড়কাক ডাকতে শুরু করে। কুকুরের কান্নার শব্দ ভেসে আসে ঠিক রাহিবদের ঘেটের কাছ থেকে। কখনো যেন মনে হয় দাঁড়কাকগুলো টিনের চালে এসে বসছে। এরকম কিছু বিষয় কাকিমা লক্ষ্য করেন প্রায় 2-3 দিন যাবৎ। যেহেতু ঘটনাগুলো হচ্ছিল ঠিক মাগরিবের সময়, তাই বড় কাকা আর রাহিব কেউই সেই সময় বাড়িতে থাকতেন না। তারা ওই সময় মসজিদেই নামাজ পড়তে যেতেন। কিন্তু ঘটনার ব্যতিক্রম ঘটে ঠিক 3 থেকে 4 দিন পর। সেদিন ঠিক মাগরিবের আজান হয়, কিন্তু কাকিমা আর আগের মতো কাকের ডাক বা কুকুরের কান্না কিছুই শুনতে পান না। কিন্তু সেদিন যা হয় তা আরও ভয়ঙ্কর। আজান শেষ হওয়ার কিছু পর মুহূর্তেই আমার কাকাতো বোনকে কাকিমা ঘরের কোথাও খুঁজে পাচ্ছিলেন না। কাকিমা তার নাম ধরে ডাকতে শুরু করেন, রিমি, এই রিমি। কিন্তু কাকিমার ডাকে কোনো সাড়া তিনি পান না। কাকিমা মনে করলেন হয়তো রিমি আশেপাশে কোথাও তার বান্ধবীদের বাড়ি গেছে, তাই তিনি কিছু সময় ধৈর্য ধরলেন, কিন্তু না, প্রায় 1 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যায় আর বড় কাকা ও রাহিব বাড়িতে প্রবেশ করেন। কাকিমা দৌড়ে বড় কাকাকে এসে বলেন রিমি বাড়িতে নেই। বড় কাকা রাহিবকে বলেন রাহিব যেন আশেপাশে রিমির বান্ধবীদের বাড়িতে গিয়ে খোঁজে নেয়। রাহিব বড় কাকার কথা মতো দৌড়ে চলে যায় রিমির খোঁজে। রাহিব তার পরিচিত সব জায়গায় খোঁজ নেয়। প্রায় রাত 9:30টার দিকে বাড়ি ফিরে, কিন্তু রিমির খবর তারা কেউই পায় না। ঠিক এই সময় বাড়ির উঠোনে থাকা বড় একটি শিমুল গাছ থেকে হঠাৎ একটি ডাল ভেঙে পড়ে এবং দাঁড়কাক ডাকতে শুরু করে। এই দাঁড়কাকের ডাক শুনে রাহিব বাইরে যেতে যাবেই ঠিক সেই সময় বড় কাকা রাহিবকে ডাক দেন, রাহিব, 1 পাও ঘরের বাইরে দিও না, ওটা বিপদ ডাকছে। রাহিব বড় কাকার কথা মতো বাইরে না গিয়ে ঘরেই বসে পড়ে। আর ঠিক তখনই বাইরের শিমুল গাছের উপর থেকে বিচ্ছিরি রকমের একটা হাসি ভেসে আসে রাহিবদের কানে। আমার বড় কাকা বুঝে ফেললেন যে এসব যা হচ্ছে তা কোনো কিছুই স্বাভাবিক হচ্ছে না। তখন আমার বড় কাকিমা বেশ ভয় পেয়ে ওঠেন এবং তখন বড় কাকাকে গত কয়েকদিন যাবৎ মাগরিবের আজানের পর যা যা হচ্ছে সব কিছু খুলে বলে। সব শোনার পর বড় কাকা কাকিমা ও রাহিবকে বলেন, আমি বাইরে যাচ্ছি, আর তোমরা রিমিকে নিয়েও বেশি দুশ্চিন্তা করো না। রিমি
ওই শিমুল গাছের মাথায় বসে আছে। তোমরা কেউ বাইরে যাবে না, আমি যতক্ষণ বাসায় ফিরবো না কেউ ঘর থেকে বের হবে না। এই শুনে বড় কাকিমা কান্না জুড়ে বসেন আর রিমি রিমি বলে ডাকতে শুরু করেন। বড় কাকা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। বড় কাকা বাইরে যাওয়ার পর থেকে বাড়িতে নানা রকম সমস্যা শুরু হতে থাকে। শিমুল গাছের একদম উপর থেকে রিমি মা মা বলে ডাকতে শুরু করে, যা শুনে কাকিমা দৌড়ে বাইরে যেতে গেলে রাহিব তাকে বাধা দেয়। রাহিব কাকিমাকে বলে, মা, বাইরে যা যা শুনছো সেটা রিমি না। কাকিমা কোনোভাবেই রাহিবের কথা শুনতে চায় না এবং প্রচুর কাঁদতে শুরু করে। এমন সময় হঠাৎ রাহিবদের টিনের উপর যেন খুব জোরে কিছু একটা এসে বসে এবং কর্মর শব্দ করতে থাকে, যা শুনে রাহিব ও কাকিমা দুজনই কিছুটা ভয় পেয়ে যায়। যেহেতু রাহিব একজন মাদ্রাসা ছাত্র ছিল, তাই রাহিব সূরা কালাম পাঠ করতে শুরু করে এবং কিছুক্ষণের জন্য সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। এর ভেতর ঈশার ওয়াক্ত শুরু হয় এবং রাহিব ও কাকিমা দুজনে ঘরে নামাজ পড়তে শুরু করে। কাকিমা নামাজে দাঁড়ানোর অবস্থায় বাড়ির উঠানে যেন কেউ ভিক্ষা চাচ্ছে শুনতে পান। কাকিমার নামাজের মাঝে সেই ভিক্ষুকের কথা মনে পড়ে যায়। কাকিমা অনেক কষ্টে নামাজ শেষ করে উঠে আসে এবং রাহিবকে ডেকে বলে যে উঠানে ভিক্ষুক এসেছে এবং কাকিমা এই ভিক্ষুককে আগেও দেখেছেন। রাহিব ঘরের দরজা খুলে দেখতে যায় যে কে ভিক্ষা নিতে এসেছে। রাহিব দেখে খুব বয়স্ক একজন মহিলা তার দিকে তাকিয়ে ভিক্ষা চাচ্ছে। রাহিব তাকে বলে, আপনি আজ ফিরে যান, কাল দিনের বেলায় আসবেন, তখন ভিক্ষা দিব। কিন্তু ওই ভিক্ষুক হঠাৎ বলে ওঠে, ভিক্ষা দিবি না? তোর বোনকে যেভাবে গাছের মাথায় বসিয়ে রেখেছি তোকেও সেখানে উঠাবো, এই বলে বিচ্ছিরি একটি হাসি দেয়। তখন রাহিব দৌড়ে ঘর থেকে লবণের কৌটা নিয়ে আসে এবং এক মুঠ লবণ ওই মহিলার শরীরের উপর ফিকে মারে। মুহূর্তে একটি চিল্লানি দিয়ে একটি দ্বারকা তাদের সামনে থেকে দৌড়ে উড়ে চলে যায়। পুরো বাড়ি একদম থমথমে এক ভয়ঙ্কর পরিবেশে রূপান্তরিত হয়। রাহিব কাকিমাকে বলে তিনি যেন এক পাও ঘর থেকে বার না হন। রাহিব একটু উঠানে শিমুল গাছের নিচে যাচ্ছে। কাকিমা রাহিবের উপর ভরসা করে ঠিক দরজার মুখে বসে যাতে তিনি রাহিবকে দেখতে পান। রাহিব এক মুঠ লবণ হাতে নিয়ে প্রথমে তাদের ঘরের দরজায় একটি দাগ দেয়। তারপর সে শিমুল গাছের ঠিক নিচে গিয়ে দাঁড়ায়। উপরের দিকে তাকাতেই অন্ধকারে রাহিব বুঝতে পারে গাছের ঠিক উপরে কোনো কিছুর একটি অবয়ব বসে আছে এবং সেটা রিমিই হবে। তাই রাহিব আবার কিছুটা লবণ হাতে নিয়ে লবণ দিয়ে পুরো একটি বৃত্ত আঁকায় শিমুল গাছের চারপাশে। প্রিয় লিসেনার্স, এই লবণ দেওয়ার ব্যাপারটা আমার কাছে কিন্তু বেশ ভিন্ন রকম একটি পদ্ধতি মনে হয়েছে। ঘটনাটি আমি যখন প্রথম পড়ছিলাম তখন আমি এই লবণ দেওয়ার ব্যাপারটি নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করি এবং জানতে পারি যে এই লবণ কিন্তু মারাত্মক একটি জিনের প্রতিরোধক হিসেবে কাজ করে। লবণ দিয়ে অনেকেই জিনের রাস্তা ব্লক করেছেন এবং এই লবণ জিনেরা একদমই পছন্দ করে না বলে আমি জানতে পেরেছি। আপনারা চাইলেও গুগল করে এই বিষয়টি দেখতে পারেন এবং আপনারাও আপনাদের ধারণা মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক প্রিয় লিসেনার্স, আমি ঘটনায় ফিরে যাচ্ছি। শিমুল গাছের চারপাশে রাহিব লবণ দিয়ে বৃত্ত করে ঘরে ফিরে আসে। রাত প্রায় 11টার দিকে বড় কাকা বাড়িতে ফিরে আসেন। তিনি যখন দেখেন যে রাহিব লবণের বৃত্ত করেছে এবং দরজার সামনে লবণের দাগ কেটেছে, বড় কাকা বুঝতে পারেন বাড়িতে কোনো বড় সমস্যা হয়েছে। কিন্তু বড় কাকা রাহিবের অভিজ্ঞতা দেখে বেশ অবাক হন। রাহিব বড় কাকাকে সব কিছু খুলে বলেন। বড় কাকা তখন রাহিব ও কাকিমাকে জানান যে রিমির উপর এবং তাদের পুরো বাড়ির উপর কোনো কালো ছায়ার নজর পড়েছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তিনি তার ওস্তাদের সাথে কথা বলেছেন এবং এর একটা ব্যবস্থা তিনি করবেন। তবে আজ রাতেই রিমিকে ওই গাছের ডালেই থাকতে হবে। যেহেতু রাহিব লবণের বৃত্ত করেছে তাই রিমির আর কোনো ভয় নেই। কিন্তু হঠাৎ খুব জোরে একটি আওয়াজ হলো, যেন পুরো গাছ ভেঙে রাহিবদের উঠোনে পড়েছে। বড় কাকা ও রাহিব দৌড়ে উঠানে যায় এবং দেখে রিমি গাছের নিচে পড়ে আছে অচেতন অবস্থায়। রিমিকে তাড়াতাড়ি ধরে ঘরের ভিতরে নিয়ে আসা হয় এবং রিমিকে শুইয়ে দেওয়া হয়। রিমি তখন অচেতন। সেই রাত খুব দুশ্চিন্তায় এবং ভয়ে কেটে যায়। পরে ফজরের রক্ত হলেই বড় কাকা ঘর থেকে আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হন।
মসজিদে যাওয়ার পথে বড় কাকা লক্ষ্য করেন একটি কালো কুকুর তাকে ফলো করছে। কাকা বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে দোয়া কালাম পড়ে সোজা মসজিদের দিকেই যেতে থাকেন। মসজিদের ঠিক আগেই আমাদের এলাকায় বেশ পুরনো একটি কবরস্থান পড়ে। বড় কাকা যখন সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি পরিষ্কার দেখতে পান কবরস্থানের দেয়ালের উপর ঠিক কনুইতে ভর করে 2-3টি বাচ্চা বড় কাকার দিকে দৌড়ে আসছে। বড় কাকা তারপরও নিজেকে সামলে নিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি তেলাওয়াত শুরু করেন। যে বড় কাকা আয়াতুল কুরসি পড়তে শুরু করে, সেই ওই কনুইতে ভর দিয়ে হাঁটা বাচ্চাগুলো লাফ মেরে পাশের উঁচু উঁচু নারকেল গাছের উপর উঠে চলে যায়। বড় কাকা আল্লাহর রহমতে মসজিদে পৌঁছে ফজরের আজান দেন। ফজরের নামাজ শেষ করে বড় কাকা বাড়িতে ফিরে আসেন। রিমি তখনও অচেতন অবস্থায়। বড় কাকা দোয়া কালাম পড়ে পানিতে ফু দিয়ে রিমির গায়ে ছিটান, কিন্তু রিমির হুঁশ তখনও ফিরছে না। কাকিমার কান্নাকাটি বেড়ে যায়, তাই বড় কাকা রিমিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পরও প্রায় 2 দিন রিমির কোনো হুঁশ ফেরে না। ওদিক ডাক্তার জানান যে রিমির শরীরের রক্ত খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যার জন্য রক্তের প্রয়োজন। তখন রাহিব আমাকে কল করে। আচ্ছা লিসেনার্স, তার মানে ঠিক যখন রিমির রক্তের প্রয়োজন, তখন রাহিব আমাদের আজকের যে ঘটনা বলছে মাহবুব ভাইকে কল করেন। তো আমি ঘটনায় আবার ফিরে যাচ্ছি। তখন রাহিব আমাকে কল করে, কারণ আমার এবং রিমির রক্তের গ্রুপ ছিল একই। আমি রাহিবের ফোন পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে হাসপাতালে চলে যাই। সেখানে গিয়ে রিমিকে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। রিমিকে রক্ত দেওয়ার পর যখন আমি উঠে আসি, তখন রাহিব হাসপাতালের বারান্দায় বসেছিল। আমিও রাহিবের পাশে গিয়েই বসে পড়ি। ওর মনটা দেখে মনে হচ্ছিল ভালো নেই। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? জিজ্ঞেস করতে রাহিব আমাকে জড়িয়ে ধরে কেঁদে বসে। পরে পুরো ঘটনা যা ঘটেছে এই পর্যন্ত তা আমার কাছে ব্যাখ্যা করে। এরপর থেকে যা যা ঘটনা ঘটেছে এবং আমি ব্যাখ্যা করব, তার সম্পূর্ণ সাক্ষী আমি নিজেই। সব কিছু শোনার পর আমি রাহিবকে জিজ্ঞেস করি, বড় কাকু কোথায় আর তিনি কিছু করছেন না কেন? রাহিব উত্তরে আমাকে জানায়, বড় কাকু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই দিন সন্ধ্যায় আমার রিমির সঙ্গে হাসপাতালে থাকার সিদ্ধান্ত হয় এবং বড় কাকিমা আর রাহিব বাড়ি চলে যায়। সন্ধ্যা পর্যন্ত সব কিছু ভালোই ছিল। সন্ধ্যার পর থেকে যেহেতু আমি সব জানতাম, তাই বারবার রিমির আশেপাশেই থাকছিলাম। হঠাৎ খেয়াল করলাম রিমি যে ওয়ার্ডে ভর্তি আছে, সেই ওয়ার্ডে একজন নতুন রোগী এসেছে, একজন খুব বয়স্ক মহিলা। তার বিছানাটা রিমির বিছানা থেকে 3টা বেড পরেই ছিল। আমি তেমন গুরুত্ব না দিয়ে রিমির পাশেই বসেছিলাম। রাত তখন আনুমানিক 12টা বা তার একটু বেশি হবে। সবাই ঘুমিয়ে পড়েছে আর রুমের লাইটটা একটু ডিম আলোতে জ্বলছিল। আমার একটু বাথরুম আসায় আমি উঠে ওয়াশরুমের দিকে চলে যাই। আমি ওয়াশরুম থেকে বের হয়ে রিমির বেডের দিকে যাচ্ছি, তখন আমার চোখ পড়ে রিমির বেডের দিকে। আমি তাকাতেই যা দেখি তা আমি আজও নিজেকে বিশ্বাস করাতে পারি না কাজী ভাই। আমি দেখি সেই বুড়ি যে রিমির থেকে 3টা বেড দূরে ছিল, সে রিমির ঠিক পাশে বসে রিমির রক্ত দেওয়া নল খুলে চুষে চুষে রিমির শরীর থেকে রক্ত খাচ্ছে। আমি চিৎকার করতে গেলে সেই বুড়ি আমার দিকে তাকিয়ে পড়ে এবং হাতের ইশারায় আমাকে আঙুল নেড়ে বুঝিয়ে দেয় যেন আমি সেখানে না যাই। আমার শরীরের সবটুকু শক্তি যেন হারিয়ে ফেলেছি। মনে হচ্ছিল আমি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছি। গলার ভিতর থেকে সামান্য শব্দও বের হচ্ছিল না। তখন হঠাৎ জানি না কি হলো, আমার মনে হলো, আরে আমি তো মুসলমানের ছেলে, আমার তো আল্লাহ আছেন, আমার কিসের ভয়? আমার আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। এই ভেবে আমি আল্লাহু আকবার বলে চিৎকার করলাম, আর সঙ্গে সঙ্গে আমার শরীরের সব শক্তি যেন ফিরে এলো এবং আমি দৌড়ে রিমির কাছে চলে গেলাম। আমার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে কেউ একজন রুমের লাইট জ্বালিয়ে দিল আর সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। কিন্তু রিমির রক্ত দেওয়ার পাইপটা কাজী ভাই সত্যিই খোলা ছিল
এবং সেখান থেকে টিপ টিপ করে রক্ত বের হচ্ছিল। এটা দেখে আমি দ্রুত নার্সকে ডাকলাম। নার্স এসে আবার পাইপটি রিমির শরীরের সঙ্গে লাগিয়ে দিল। আমি কিছুক্ষণের জন্য একদম নীরব হয়ে গেলাম। আমি যা দেখেছি তা আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, আমার চোখে সেটা বিশ্বাস করাতে পারছিলাম। সেদিন রাতে আমি সারা রাত রিমির পাশেই বসেছিলাম। ফজরের আজান শোনার পর নিজেকে কিছুটা হালকা অনুভব করলাম। সেদিন সকাল সকাল বড় কাকা হাসপাতালে এলেন রিমিকে দেখতে। আজ 4 দিন হয়ে গেছে, রিমির এখনও হুঁশ ফেরেনি। আর দেখতে দেখতেই রিমির শরীরটা যেন কেমন ফ্যাকাশে রং ধারণ করেছে। বড় কাকা ডাক্তারের সাথে কথা বলে চলে গেলেন। রাহিব এলো তার ঠিক কিছুক্ষণ পর। আমি রাহিবকে জিজ্ঞেস করলাম, বড় কাকা কিছু করলো কি না? রিমির অবস্থা তো কোনো উন্নতি হচ্ছে না। তখন রাহিব আমাকে গতরাতে বড় কাকা কী করেছেন তা ব্যাখ্যা করলো। বড় কাকা কাল তার উস্তাদের কাছে গিয়েছিলেন। আমি রাহিবকে জিজ্ঞেস করলাম, বড় কাকার উস্তাদকে কি রাহিব চেনে? প্রশ্নে রাহিব কিছুটা ইতস্তত বোধ করলো। রাহিবের চোখ যেন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমি রাহিবকে জোরাজোরি করায় রাহিব বলতে শুরু করলো, বড় কাকার যিনি উস্তাদ তিনি আমাদের মতো এই জগতের কেউ নন, তিনি একজন জিন্নাত বা জিন। আমি রাহিবের কথা শুনে যে অনেকটা অবাক হলাম তা কিন্তু না, কারণ ছোটবেলা থেকেই বড় কাকুকে দেখে আসছি তিনি আল্লাহর রহমতে সবসময় নামাজ কালাম নিয়েই থাকতেন। তো তার সাথে এমন কেউ থাকতে পারে এটা আমার কাছে অস্বাভাবিক লাগেনি। বড় কাকার এই উস্তাদের নাম জাওয়াদে বিন মারিদ। প্রিয় লিসেনার্স, মারিদ কথাটি শুনে আমি একটু থামলাম, কারণ আপনাদের সুবিধার্থে বলে রাখছি এই মারিদ কিন্তু একটি জিন জাতি। এরা খুবই শক্তিশালী এবং জাদুবিদ্যায় ভয়ঙ্কর হয়ে থাকে। এদের নিয়ে যদি আপনারা একটু রিসার্চ করেন তাহলে এদের সম্পর্কে অনেক তথ্য ইন্টারনেট প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আজকের ঘটনা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে প্রিয় লিসেনার্স। চলুন তাহলে আমরা ঘটনায় ফিরে যাই। বড় কাকা তার উস্তাদের কাছে যান, আর তার উস্তাদকে তিনি নামাজ শেষে ওই বসা অবস্থায় স্মরণ করলেই এই জিন জাওয়াদে বিন মারিদ তার সঙ্গে দেখা করতে আসে। এই জিন বড় কাকুকে তখন তার পূর্বের একটি ভুলের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন এই সব কিছু শুরু সেখান থেকেই। ভুলটি ছিল বড় কাকার ওয়াদা খেলাপের। তিনি জানান একজন নিরুপায় মানুষরূপী জিন তোমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তুমি তাকে সাহায্য করার ভরসা দিয়ে তা ভুলে গিয়েছিলে। সেই জিন ফিরে এসেছে, তার প্রতিশোধ নিতে চায়। বড় কাকার তখন মনে পড়ে যায় সেই মুসাফিরের কথা। তখন বড় কাকা বলেন, আমি তো ইচ্ছে করে করিনি, তুমি তার সাথে কথা বলো, তাকে বোঝাও যে আমি ইচ্ছে করে করিনি, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। তখন তার জিন তাকে উত্তর দেয়, তুমি যাকে ওয়াদা করেছিলে সে হচ্ছে এক মা জিন। সে তোমার কাছে এসেছিল তার একটি মেয়ে বাচ্চাকে বাঁচানোর উপায় খুঁজতে। সে তোমার জন্য অপেক্ষা করতে করতে তার বাচ্চাটি মারা যায়। সেই ক্রোধ ও কষ্ট নিয়ে সে এসে তোমার উপর প্রতিশোধ নিতে চায়। তাই সে তোমার মেয়ের উপর ভর করেছে এবং সে তোমার মেয়েকে না নিয়ে যাবে না। তখন বড় কাকা জাওয়াদে বিন মারিদের কাছে আকুতি মিনতি শুরু করেন এবং কান্নাকাটি শুরু করতে থাকেন। বড় কাকা বলেন, হে মারিদ, তুমি তো অনেক শক্তিশালী, তোমার তো জাদু শক্তি আছে, তুমি কি পারো না আমার মতো এই অসহায় বাবাকে একটু সাহায্য করতে? তখন উত্তরে মারিদ বলেন, হে আদম সন্তান, তুমি ভুলে যেও না এই দুনিয়ায় একটি মায়ের ক্রোধের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। আমি যতই শক্তিশালী হই না কেন, তুমি যার কথা বলছো সে একজন মা জিন্নাত। সন্তানহারা মায়ের ক্রোধের কাছে আমার এই শক্তি অতি সামান্য। তারপর বরকাকুর আকুতি মিনতি দেখে মারিদ বড় কাকাকে আশ্বস্ত করেন এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে বলেন। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন তিনি ওই মা জিনের সাথে কথা বলার চেষ্টা করবেন এবং তাকে জানাবেন। তিনি আরও বলেন যে 2 দিন পর তিনি আসবেন এবং তাকে সব কিছু জানাবেন। রাহিব এইটুকু বলার পর আমাকে বলল যেন আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই, আর রাহিব আজ রাতে হাসপাতালে থাকবে।
তখন আমি রাহিবকে কাল রাতের ঘটনা খুলে বলি, আর রাহিবকে বলি সে যেন সারা রাত রিমির পাশেই থাকে, এবং আমি উঠে বাড়ির উদ্দেশ্যে চলে যাই। সেদিন রাতে ঘটল রাহিবের সাথে খুব ভয়ঙ্কর ঘটনা। রাহিব হঠাৎ রাতে একটু ক্ষুধা অনুভব করতে থাকে, তাই রাহিব ভাবলো যে হাসপাতালের বাইরে থেকে কোনো দোকানে কিছু কিনে খাবে। তাই ভেবে সে বাইরে চলে যায়। দোকান থেকে রাহিব ফিরে আসে এবং যা সে দেখে তার জন্য অবশ্যই রাহিব প্রস্তুত ছিল না। রাহিব দেখে রিমি তার বিছানায় নেই। রাহিব দৌড়ে সেখানে নার্স আর স্টাফদের ডেকে আনে এবং তাদের জিজ্ঞেস করতে শুরু করে যে কেউ রিমিকে দেখেছে কিনা, কিন্তু কেউই রিমির ব্যাপারে কিছু বলতে পারে না। রাহিব পুরো হাসপাতাল খুঁজলো, কিন্তু না, রিমি কোথাও নেই। তখন আমাদের বাড়িতে টিএনটি ফোন কানেকশন ছিল। হঠাৎ আমাদের ফোনে একটি কল আসে, তাও ঠিক রাত 1টার দিকে। অপর প্রান্তে থেকে রাহিব হাঁপিয়ে হাঁপিয়ে আমাকে খুঁজছে। আমি তৎক্ষণাৎ উঠে ফোন ধরতে চলে আসি এবং জানতে পারি ফোন ধরে যে রিমি হাসপাতালে নেই। আমি শোনার সাথে সাথে উঠে একটা টর্চ লাইট পকেটে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। ঠিক রাত 2টার দিকে আমি সেখানে পৌঁছাই। গিয়ে দেখি রাহিব বেশ ভয় পেয়েছে। আমি রাহিবকে নিয়ে হাসপাতালের বাইরে চলে যাই এবং আশেপাশে খুঁজতে শুরু করি রিমিকে। দূরে আমাদের চোখে পড়ে একজন রিক্সা চালক। আমরা তার কাছে রিমির বিবরণ দিয়ে জিজ্ঞেস করি তিনি এমন কাউকে দেখেছেন কিনা। উত্তরে তিনি বলেন, হ্যাঁ, এমন একজন ছোট অল্প বয়সী মেয়েকে কিছুক্ষণ আগে তিনি দেখেছেন। তিনি আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে যান যেখানে তিনি ওই কম বয়সী মেয়েটিকে দেখেছেন, কিন্তু সেখানে গিয়েও আমরা রিমিকে কোথাও দেখতে পাই না। খুব হতাশ হয়ে রাস্তার ধারে দুজনেই বসে পড়ি। হঠাৎ রাহিব তাকিয়ে দেখে রাস্তার অপোজিটে একটি পুরনো অনেক বড় কবরস্থান। রাহিব আমাকে বলে কবরস্থানের ভিতর যেন আমরা দুজনে যাই এবং খুঁজে দেখি। তো আমরা দুজনেই একসাথে কবরস্থানের ভিতরে প্রবেশ করি। ঘুটঘুটে অন্ধকার, ভিতরে ঠিকমতো পরিষ্কার কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তার ঝাপসা আলোয় হালকা আলো কবরস্থানের ভিতর প্রবেশ করছিল। তখন আমার মনে পড়ে যে আমি বাড়ি থেকে একটি টর্চ নিয়ে এসেছিলাম, যেটি ব্যাটারি চালিত ছিল। সঙ্গে সঙ্গে পকেট থেকে সেই টর্চটি বের করি এবং সেটি দিয়ে কবরস্থানের ভিতরে আমরা রিমিকে খোঁজা শুরু করি। খুঁজতে খুঁজতে বেশ ভিতরের দিকে আমরা চলে যাই। রাহিব আমাকে এত বড় কবরস্থানের ভিতরে আমরা কিভাবে খুঁজবো সেটা জিজ্ঞেস করে। তাই তাকে আমি বলি যে তাহলে আমরা দুজন দুদিকে আলাদাভাবে খোঁজা শুরু করি। কিন্তু আমার কাছে টর্চ ছিল একটা। তো রাহিব আমাকে বলে যে আমি যেন সেই টর্চ দিয়েই খুঁজি, রাহিব নিজেই খুঁজবে, ওর টর্চ দরকার নেই। যেহেতু কবরস্থানের মধ্যে আমি একটু ভয় পাচ্ছিলাম, তাই আমি রাহিবের কথা মতো কবরস্থানের অন্য পাশে রিমিকে খুঁজতে থাকি টর্চ দিয়ে। আমি অনেকটা ভিতরেই খুঁজি, কিছু না পেয়ে আবার রাহিবের দিকে ফিরি। যেখানে রাহিবকে রেখেছিলাম ঠিক সেই পাশেই আমি রাহিবকে খুঁজতে থাকি। আমি কোথাও রাহিবকে দেখতে পাই না এবং রাহিবের নাম ধরে ডাকতে শুরু করি। পুরো অন্ধকার এক কবরস্থানে আমি একা। তারপরও আমি রাহিবকে পাই না। এতটা ভয় আর আতঙ্ক আমাকে ঘিরে রেখেছিল যা আমি বোঝাতে পারব না। হঠাৎ আমি একটি শব্দ শুনতে পাই। মনে হলো পাশে একটি কবর থেকে যেন কেমন একটা আওয়াজ আসছে। সেদিকে আমি টর্চ মারতেই দেখি রাহিব একটি ভাঙা কবরের ভিতর পড়ে আছে আর তার সারা গায়ে কাদা ভরে আছে। ভালো করে টর্চের আলোতে দেখি রাহিব রিমিকে জড়িয়ে ধরে সেখানে আটকে আছে। কী দৃশ্য আমার চোখের সামনে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কাজী ভাই। আমি তৎক্ষণাৎ দৌড়ে সেখান থেকে রাহিব ও রিমিকে তুলে বের করি। রিমি তখনও বেহুশ। আমি রাহিব ও রিমিকে নিয়ে কবরস্থান থেকে বের হই। সেই রিক্সা চালককে আমরা সেখানেই দেখতে পাই। তিনি আমাদের হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। রিমিকে আবার হাসপাতালের ডাক্তার দেখেন এবং তার পাশে একজন পার্মানেন্ট নার্সকে রাখা হয় তার দেখাশোনা করার জন্য। রিমির শরীরের রং যেন আরও ফ্যাকাশে রং ধারণ করেছে। রাহিব একটু ভালো অনুভব করলে তখন আমি রাহিবের কাছে জানতে চাই সেখানে কি হয়েছে, সে কিভাবে রিমিকে পেয়েছে। রাহিব বলতে শুরু করে, আমি রাহিবকে রেখে চলে যাওয়ার পর হঠাৎ কবরস্থানের ভিতরে এক মহিলাকে দেখতে পাই। রাহিব
রাহিব তাকে জিজ্ঞেস করে রিমির বর্ণনা দিয়ে যে এমন কাউকে তিনি এই কবরস্থানে দেখেছেন কিনা। উত্তরে মহিলা আঙুলের ইশারায় কিছুটা দূরে একটি কবরের দিকে ইশারা করে। রাহিব সেখানে গিয়ে হঠাৎ দেখে একটি ভাঙা কবর এবং ঠিক তার ভেতর যেন হাঁটু গেড়ে বসে কেউ কিছু খাওয়ার চেষ্টা করছে। রাহিব রিমি বলে ডাক দিলে কবরের ভেতরের ওই অবয়বটি তার দিকে ঘুরে তাকাতেই রাহিব দেখে সেটা রিমি। রিমি কবরের থেকে খুঁড়ে খুঁড়ে কাদা মাটি খাচ্ছে এবং একটি মৃত মানুষের হাড় তার মুখের ভেতরে। রিমি রাহিবের দিকে তাকাচ্ছে, বিচ্ছিরি রকমের একটা হাসি দেয়। রিমি রাহিবের দিকে তাকিয়ে বিচ্ছিরি রকমের একটা হাসি দেয়। রিমির চোখের মনি একদম সাদা হয়ে গেছে। ঠিক তার সঙ্গে সঙ্গে রাহিব শোনে যেন কেউ হঠাৎ তার কানের কাছে এসে আরবি ভাষায় কিছু বলছে। রাহিব ঘুরে দেখে একটি লাশ গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ঠিক তার পাশেই, এবং সেই লাশ যেন ফিসফিস করে রাহিবকে কিছু বলার চেষ্টা করছে। এসব দেখে রাহিব বেশ কিছুটা ভয় পায়, কিন্তু তার বোনকে কোনোভাবেই এভাবে রাখবে না বলে ওই কবরের পাশে লাফ দিয়ে পড়ে এবং রিমিকে জড়িয়ে ধরে সূরা কালাম পড়া শুরু করে। প্রিয় লিসেনার, কি ভয়ঙ্কর একটি অবস্থার মুখোমুখি এই রাহিব ভাই পড়েছিলেন একটু ভেবে দেখেছেন? তার আদরের প্রিয় ছোট বোনকে সে দেখছে কবরের মধ্যে বসে পচা হাড় এবং কাদামাটি খাচ্ছে, আর উপরে একটি লাশ গলায় ফাঁস দিয়ে ঝুলে ফিসফিস করে তার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। এক ভাইকে আল্লাহ কতটা সাহস দিয়েছেন, সে তার নিজের জীবন ঝুঁকিতে ফেলে আদরের ছোট বোনের জন্য কবরের ভিতরে পর্যন্ত নেমে পড়েছেন। একটু ভাবুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ তাআলা আসলে ভাইদের মধ্যে বোনদের জন্য যে কতটা ভালোবাসা দিয়েছেন তার তুলনা আমরা কোনো কিছুর সাথেই করতে পারবো না। আপনারা যারা ভাই বোন, নিশ্চয়ই আপনাদের ভেতরেও এমন ভালোবাসা লুকিয়ে আছে। দ্রুত কমেন্টে জানাতে পারেন আপনি আপনার ভাই বা বোনকে কতটা ভালোবাসেন। যাই হোক, ফিরে যাই ঘটনায়। রিমি তার নখ দিয়ে বেশ কয়েকটি আঁচড় বসিয়ে দেয় রাহিবের পুরো শরীরে। রিমি বেশ ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করে। হঠাৎ যেন ঝড় উঠে যায় কবরস্থানে এবং ঝুম বৃষ্টি শুরু হয়। তখন যেন কেউ কবরের ভেতর থেকে রাহিব ও রিমিকে কবরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আস্তে আস্তে কবরের মাটি যেন রাহিব রিমিকে ঢেকে দিতে থাকে। আর আল্লাহর অসীম রহমতে আমি ঠিক তখন সেখানে উপস্থিত হই। মাহবুব ভাই ঠিক সেই মুহূর্তেই ওখানে উপস্থিত হন। মাহবুব ভাই সব শুনে বলে, কিন্তু আমি তো কোনো ঝড় বা বৃষ্টি কিছুই দেখি নাই সেখানে। আমি শুধু হালকা আওয়াজ শুনে এখানে এগিয়ে আসি এবং তোমাদের দেখতে পাই। রাহিব জানায় তার সঙ্গে যা যা ঘটেছে সবই সত্য। পরের দিন সকালে হঠাৎ নার্সের ডাকে আমার ও রাহিবের ঘুম ভেঙে যায়। নার্স আমাদের জানায় রিমির হুঁশ ফিরে এসেছে। আমি ও রাহিব দৌড়ে রিমির কাছে যাই। রিমিকে দেখে রাহিব রিমিকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। আমিও আমার আবেগ আটকাতে পারি না সেই মুহূর্তে। যাই হোক, আমরা সবাই বেশ খুশি হয়ে যাই এবং সেদিন বড় কাকা ও বড় কাকিমা হাসপাতালে আসেন। রিমি বেশ সুস্থ হয়ে ওঠে। আমি লক্ষ্য করি বড় কাকার শরীরের দিকে, তার শরীরটা দেখে মনে হচ্ছিল না যে সে খুব ভালো আছে, আর তার কপালের বাম পাশের কিছুটা অংশ ফেটে গেছে। আমি বুঝতে পারি যে কিছু একটা কাল রাতে বড় কাকার সঙ্গে ঘটেছে। বড় কাকাকে জিজ্ঞেস করার সাহস আমার ছিল না, তাই সেদিন কি হয়েছে তা আমি রাহিবের কাছে জানতে চাই এবং রাহিব আমাকে জানায় সে আমাকে সব কিছু জেনে অবশ্যই জানাবে। বেশ কিছুদিন কেটে যায় এবং আমি রাহিবের একটি ফোনের অপেক্ষায় থাকি। হঠাৎ একদিন বিকেলে রাহিব আমাকে ফোন করে এবং তার সঙ্গে দেখা করার জন্য বলে। আমি বুঝতে পারি রাহিব কেন আমাকে ফোন করেছে এবং আমি দৌড়ে চলে যাই রাহিবের সঙ্গে দেখা করতে। রাহিবের সঙ্গে আমি একটি নদীর পাশে বসি এবং তখন রাহিব আমাকে বড় কাকার সঙ্গে সেই রাতে ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত বলতে শুরু করে। সেদিন রাতে বড় কাকা তাহাজ্জুদ পড়তে ওঠেন। তিনি শুনতে পান কেউ দরজার ঠিক বাইরে তাকে ডাকছে। বড় কাকা বুঝতে পারেন এটি আর কেউ নয়, সেই জিন যে তার প্রতিশোধ নিচ্ছে।
বড় কাকা ও তার পরিবারের সাথে। কাকা ভয় না পেয়ে দরজার দিকে যান এবং সেই জিন কাকাকে নিয়ে যায় একটি খালি মাঠের কাছে। কাকা জিনকে তার সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান। সেই জিন বড় কাকার সামনে একটি ভয়ঙ্কর পিশাচরূপী মহিলার আকৃতি নিয়ে হাজির হয়। বড় কাকা তার উদ্দেশ্যে বলেন, আমি তোকে ভয় পাই না, তুই কেন আমার ক্ষতি করছিস? আমার মাসুম মেয়েটি তোর কি ক্ষতি করেছে? উত্তরে পিশাচটি বিভিন্নভাবে বড় কাকাকে ভয় দেখানো শুরু করে। কাকা দেখে গাছের ডালে একটি বিশাল সাপ তার দিকে তেড়ে আসছে। কাকা সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পাঠ শুরু করেন। নিমিষেই সেই সাপ গায়েব হয়ে যায়। আবার কাকা দেখেন একটি বিশাল বড় আকৃতির গোলাকার গরু তার দিকে এগিয়ে আসছে। গরুটির কোনো মাথা নেই, গলা কাটা একটি গরু। কাকা এগুলো দেখে একটু অবাক হয়ে যান, কিছুটা ভয় পান। কিন্তু কাকা অনেক দিন যাবৎ এসব নিয়ে ছিলেন বলে তিনি নিজেকে নিরাপদ রাখার জন্য দ্রুত একটি বৃত্ত তৈরি করেন এবং নিজেকে সেই বৃত্তর ভিতর বন্দি করে নেন। এভাবে বেশ কিছুক্ষণ কাকাকে ভয় দেখানোর পর সেই মা জিন কাকার সামনে হাজির হয়। তিনি কাকাকে উদ্দেশ্য করে বললেন, এই আদমজাত, তোরা তোদের ওয়াদা কখনো রাখতে জানিস না, তোরা স্বার্থপর। তোদের উপর ভরসার কারণে আমি আজ নিঃসন্তান। আমার একটা মাত্র সন্তানকে আমি হারিয়েছি। সন্তান হারানোর কষ্ট কি আমি তোকে হারে হারে বোঝাবো? কাকা তার কাছে অনেক আকুতি মিনতি করলেও সে কিছুতেই রাজি হয় না। তখন সেই জিন কাকাকে ওই বৃত্ত থেকে বের করে ফেলে এবং কাকার গলা চেপে বেশ জোরে কাকাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন সেখানে থাকা একটি গাছের ডালের সঙ্গে কাকার মাথায় আঘাত পায় এবং কাকার মাথা ফেটে যায়। কাকা নিরুপায় হয়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা শুরু করেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর অশেষ রহমতে কাকার উস্তাদ জাওয়াদ বিন মারিদ নামের জিনটি সেখানে হাজির হয়। তিনি কাকাকে তুলে একটি গাছের নিচে বসান এবং বলেন যেন সেখান থেকে কাকা কোথাও না যায়। তখন জাওয়াদ বিন মারিদ ও সেই মা জিনের মধ্যে বিশাল ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, যা কাকা চোখে দেখতে পান না। কাকা শুধু বর্ণনা দেন যে তিনি দেখছিলেন যেন ওই খোলা মাঠে ঝড় তুফান আর ভূমিকম্প হয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছিল। কাকা শুধু দেখতে পান যে বড় বড় ঝড় এসে বাড়ি দিচ্ছে, মাটি ফেটে যাচ্ছে। কাকার বর্ণনাটা কিছু এরকমই ছিল। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর সব কিছু শান্ত হয়ে যায়। তখন ওই মাজিন ও জাওয়াদ বিন মারিদ কাকার সামনে হাজির হন। মা জিনকে দেখে বড় কাকা তার পায়ে লুটিয়ে পড়ে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন সেই মা জিন বলে ওঠে, হে আদম সন্তান, আমি তোমাকে ক্ষমা করার কেউ না, ক্ষমা করবেন ওই মহান সৃষ্টিকর্তা। তুমি তার কাছে মাপ চাও। আমি একজন মা, তাই তোমার স্ত্রীর কষ্ট আমি বুঝতে পারি। যাও, তোমার মেয়ের কাছে ফিরে যাও, দেখবে সে সুস্থ হয়ে উঠবে। আমি একজন মা, আমি পারলাম না একজন মায়ের কোলকে খালি করতে। আমি তোমাকে মাফ করে দিলাম। এই বলে সেই মাজিন চলে যায়। তারপর কাকাকে উদ্দেশ্য করে তার উস্তাদ জাওয়াদ বিন মারিদ বলে ওঠে, হে আদম সন্তান, কখনো কাউকে এমন ওয়াদা করো না যা তুমি রাখতে পারবে না। আজ একটি মা তোমাকে ক্ষমা করেছে, তাই তুমি বেঁচে গিয়েছো। আর কখনো কাউকে ওয়াদা করলে তার বরখেলাফ করবে না। কাকা তার উস্তাদকে অনেক ধন্যবাদ জানায় এবং তার শুকরিয়া গুজার করে এবং আল্লাহর শুকরিয়া করতে করতে কাকা বাড়ি ফিরে আসে। ঠিক সেদিন সকালেই রিমির হুঁশ ফিরে আসে। এরপর রিমি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। এটি ছিল রাহিবদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। কাজী ভাই, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার লিখতে বেশ কিছুটা সময় লেগেছে, আমি ঠিকঠাক গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে ঘটনাটি উপস্থাপন করার। আপনার চ্যানেলের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ওয়াও ওয়াও, অসাধারণ মাহবুব ভাই, অসাধারণ একটি ঘটনাটি খুবই ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ছিল। আমি যেন ঘটনাটি পড়তে পড়তে আমি ঘটনার ভিতরেই হারিয়ে গিয়েছিলাম। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা কেমন লাগলো দ্রুত কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আর এই ঘটনায় আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একজন মা, অবশ্যই সে মানুষ হোক বা অন্য কোনো সৃষ্টিরই হোক, মায়ের কাছে সন্তানের জন্য যে ভালোবাসা থাকে তা হয়তো পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। ও হ্যাঁ, মাহবুব ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন যাচ্ছে। প্রিয় লিসেনার্স, আপনারা কি অনুমান করতে পারছেন কি হতে পারে সেই প্রশ্ন? আমার মনে হয় আপনারা সবাই ঠিকই ধরেছেন। মাহবুব ভাই, এই উস্তাদ জিন চাওয়া দেবীর মারিচ সম্পর্কে আমি কিন্তু বেশ কৌতূহলী। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার বড় কাকা অর্থাৎ রাহিবের বাবা তাকে কিভাবে পেয়েছেন। যদি আমরা সেটা জানতে পারি তবে বিষয়টি আরও জমে উঠত। আমি নিশ্চিত এই উস্তাদ জিনের সঙ্গে বড় কাকার সাক্ষাতের একটি কাহিনী অবশ্যই আছে। কি বলেন লিসেনার্স? আমি এবং আমার লিসেনার্সের পক্ষ থেকে মাহবুব ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তবে এই ঘটনা আমাদের সঙ্গে মাহবুব ভাই যেন আবার শেয়ার করেন। কি বলেন লিসেনার্স? আপনারা কি এই উস্তাদ জিনের কাহিনী শুনতে চান? সেটা যদি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু সেই কমেন্টগুলো মাহবুব ভাইকে পাঠাবো এবং তার কাছে অনুরোধ করব তিনি যেন আমাদের কাছে এই উস্তাদ জিন চাওয়াদে বিন মারিদের ঘটনা পাঠান। সুতরাং দ্রুত কমেন্ট করে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আজকের জন্য এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, সবাই আমাকে সাপোর্ট করবেন আশা রাখি। আর সাপোর্ট করতে হলে কী করতে হবে সবাই জানেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল 100 নাইট উইথ কাজী। সো সবাইকে জানাই শুভরাত্রি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।